রাত্রে সুস্মিকে আগে আগেই খাইয়ে দেয় রাইসা। এরপর ওকে টিভির সামনে বসিয়ে বাকিরা খেতে বসে। আজও ব্যতিক্রম নয়। খাওয়া দাওয়ার পর শোয়েব ড্রয়িং রুমে মেয়ের পাশে বসল। সুস্মি উপর হয়ে সোফায় শুয়ে টিভি দেখছিল। দুপুরে ঘুমায়নি বিধায় আজ দ্রুত চোখ লেগে আসছে। হাই তুলছে একটু পরপর। শোয়েব এসে বসতেই বাবার কোলে মাথা রাখল সুস্মি। বেশ কিছুক্ষণ একটানা হাত বুলানোর ফলে সোফাতেই ঘুমিয়ে পড়ল সুস্মি। তিন্নি বেগম আজকের সুযোগ হাতছাড়া করলেন না। গত দুদিন চেয়েও নাতনিকে নিজেদের ঘরে রাখতে পারেননি, কিন্তু আজ ওঠার চান্স নেই। তাই তিন্নি বেগম ওকে নিয়ে নিজেদের রুমে শুয়ে দিলেন। মা বাবা রুমে চলে যাওয়ার পর শোয়েব টিভি বন্ধ করে উঠতে লেগেছিল। বাধা দিল রাইসা। এসে বলল, 10 মিনিট বসুন, ঘরে পরে যাবেন। আমার ঘরে ঢুকতে আমাকে নিষেধ করছো? হ্যাঁ করছি, জাস্ট 10 মিনিটের জন্য তো প্লিজ। অনুরোধ নাকি আদেশ? মানবেন কোনটা? দুটোই। তাহলে দুটোই। এবার বসে থাকুন। শোয়েবকে বসিয়ে রাইসা ছুটে গেল রুমের ভিতর। সাথে সাথে দরজাও আটকে ফেলল ভেতর থেকে। 10 মিনিটের জায়গায় 15 মিনিট ব্যয় করল সে। এরপর খুট করে শব্দ হলো দরজার লক খোলার। শব্দ পেতেই শোয়েব উঠে দাঁড়ালো সোফা ছেড়ে। টিভি অফ করে আগানো শুরু করলো নিজের ঘরের দিকে। সচেতন মস্তিষ্ক এতক্ষণে আন্দাজ করে ফেলেছে কিছু একটা। এখন কেবল ধারণা সত্য হওয়া বাকি। দরজা খুলে ভেতরে ঢুকলো শোয়েব। অন্ধকার ঘর, গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখা পুরো ঘরে। এমনকি বিছানাতেও ফুলের ছড়াছড়ি, এবং হাজারো ফুলের পাপড়ি ঠিক মাঝখানে আস্ত একটা ফুল মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। রাইসা শোয়েবকে সারপ্রাইজ দিতে আয়োজন করেছে ঠিকই, কিন্তু এখন নিজে ঘাবড়াচ্ছে। শোয়েব কাছে আসার আগেই কণ্ঠনালী শুকিয়ে গেছে। মাথা নুয়ে মিনমিনে স্বরে বলল, সারপ্রাইজ? আপনি ঠিক ধরেছেন। আমি সত্যি সত্যি লাল শাড়িতে বউ সেজেছি আপনার জন্য। শোয়েব হাসল একটু। দ্রুত গতিতে দরজা আটকে এক প্রকার ছুটে এসে হাজির হলো বিছানায়। গালে হাত দিয়ে বসে দেখতে ব্যস্ত হলো বউকে। রাইসা হাঁসফাঁস করতে শুরু করলো। মুখটা ঘুরিয়ে ফেললো অন্যদিকে। আমতা আমতা করে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? দেখছি লাল শাড়িতে আমার লাল টুকটুকে বউটাকে দেখছি। মন ভরে দেখতে দাও আমার ঘরে ফোটা আস্ত একটা লাল গোলাপকে। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর গোলাপটা ফুটেছে আমার ঘরে। রাইসা লজ্জায় ইতস্ততায় আরো লাল হয়ে উঠল যেন। মুখ লুকালো হাতের তালুর ভাঁজে। শোয়েব প্রতিবাদ করলো তৎক্ষণাৎ, দেখার সুযোগ দিয়ে আবার মুখ লুকাচ্ছ কেন? লজ্জা লাগছে আমার, প্লিজ মুখ লুকিও না, আমাকে দেখতে দাও। বলে রাইসার হাতের কবজি ধরে দুপাশে সরিয়ে মুখখানা দৃষ্টির সম্মুখে আনলো। এক বিন্দু সাজগোজ করেনি, তবুও কি স্নিগ্ধ ও মায়াবী লাগছে। কে বলেছে জীবনে দ্বিতীয়বার প্রেমে পড়া যায় না, দ্বিতীয়বার ভালোবাসা যায় না? নিয়ম ভেঙে তারা তো ভালোবেসেছে একে অপরকে, নতুন করে ভালোবেসেছে, নতুন করে প্রেমে পড়েছে এবং প্রতিনিয়ত পড়ছে। ভয়ঙ্কর পতন, তবু সুখকর। শোয়েব পলকহীন তাকিয়ে রয়েছে রাইসার দিকে। রীতিমতো গা শিরশির করছে রাইসার। অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে একটা সারপ্রাইজ দিয়েও বিরাট ভুল করে বসেছে। শেষমেশ বলেই ফেলল, দেখা হয়েছে? শোয়েব জবাবে বলল, তারপর আমরা? রাইসা আগ্রহী হয়ে বলল, তারপর কি? শোয়েব হেয়ালি করে পূর্ণবার বলল, তারপর? তারপর? হ্যাঁ তারপর। তারপর? তারপর কি? উফ। রাইসা এমনিতে লজ্জা পাচ্ছে, উপরন্ত শোয়েবের এমন কর্মকাণ্ডে মন চাচ্ছে মাটির ভিতরে ঢুকে যেতে। বিছানা ছেড়ে উঠতে নিয়ে বলল, তারপর আমি ঘুমাবো, গুড নাইট। নামার আগে শোয়েব হাত টেনে ধরল রাইসার, কাছে টেনে বলল, লোভ দেখিয়ে পালাচ্ছ? রাইসা শুকনো ঢোক গেলে বলল, আমি তো। কথা সম্পূর্ণ করার আগে রাইসার ঠোঁটের ওপরে আঙুল চেপে ধরল শোয়েব। গলায় মুখ গুজে চুমুখে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। রাইসা খামচে ধরল বিছানার চাদর। হৃদয় স্পন্দন জোরালো হলো। এসি অন থাকার পরেও অল্প অল্প ঘামতে লাগলো।
নরম পিঠ তুলতুলে বেডশিটে ঠেকতেই টের পেল তার মন মস্তিষ্ক পুরোটাই শোয়েবের আয়ত্তে চলে গেছে, নিজের নিয়ন্ত্রণে নেই। এমন মুহূর্তে শোয়েবকে জ্বালাতেই রাইসা থেমে থেমে বলল, শুনুন, যদি সুস্মি জেগে যায় আর আমাদের ঘরে এসে পড়ে। শোয়েব গলবিলের ভাঁজ থেকে মুখ তুলল, এক নজর রাইসার দিকে তাকে বোঝার চেষ্টা করলো ফাজলামো নাকি সিরিয়াস। তবে প্রশ্ন যাই হোক, শোয়েবের উত্তর তৈরি। বলল, সুস্মি জেগে আসার আগে কাজ সেরে ফেলে চলো। রাইসা বাহুবন্দি অবস্থায় নড়ে চড়ে বলল, আপনি এত ডেসপারেট হয়ে আছেন কেন? বিয়ের 16 দিন পর বাসর করছি, একটু ডেসপারেট হয় কি স্বাভাবিক নয়? মাত্র 16 দিনই তো অপেক্ষা করিয়াছি তোমার কাছে, মাত্র, আমার কাছে জনম জনম। আর টাইম ওয়েস্ট করো না প্লিজ। শোয়েব পুনরায় গলায় মুখ ডোবানোর আগে বাধা দিল রাইসা। বলল, আগে আমার কথা শুনুন। শোয়েব একেবারে রাইসার মুখের কাছাকাছি চলে এলো, একে অপরের নিঃশ্বাস জড়িয়ে যায়, ঠিক তেমন কাছাকাছি জানালো, সবসময় কথা শুনি, আপাতত কথা শোনার মোডে নেই, আদর করার মোডে আছি। আইডিয়াল হাজব্যান্ডের আদর্শ থেকে সরে যাচ্ছেন, কিন্তু আমাকে উস্কে দিয়ে যে বাহানাবাজি করে আটকে রেখে আর একটু তরপাতে চাইছ, এটা আমি বুঝি। কে বলেছে আপনাকে? শোয়েব রাইসার এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে বলল, বুঝি আমি, তুমি জানো তো। না বললেও আমি ঠিক তোমার মনের কথা বুঝে যাই। এখন যদি তোমার এই অন্যায়ের পানিশমেন্ট দেই। রাইসা খুব ধীর গতিতে মাথা নেড়ে মিটমিটে হেসে বলল, না, সত্যি সত্যি। কথা সম্পূর্ণ করার আগেই শোয়েব রাইসার ওষ্ঠজোড়ায় প্রতাপ চালালো, পূর্বের থেকেও কঠিন। ক্ষুধার্ত সিংহ অনেকদিন পর শিকারের সন্ধান পেলে যেমন আক্রমণ করে, ঠিক তেমন। এক পর্যায়ে অধর ছেড়ে চুমুর বর্ষণ শুরু হলো মুখশ্রী জুড়ে, পরপর গলার ভাঁজে ভাঁজে। সময়ে সময়ে তা পরিবর্তন হলো ছোট ছোট কামড়ে। বেডসাইড টেবিলের ওপর থাকা ল্যাম্পের মৃদু আলোটাও জ্বলছিল বোধ হয়। শোয়েব হাত বাড়িয়ে বন্ধ করে ফেলল সেটা। গভীর মিশকালো অন্ধকারে ডুবে গেল গোটা রুমটা। স্রেফ ফুলের ঘ্রাণ ছড়াচ্ছে এবং একজোড়া মানবীর শ্বাস প্রশ্বাসের জোরালো শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। অসহনীয় দিনগুলো যেমন পার হতে চায় না, সুখের দিনগুলো তেমনি দ্রুত গতিতে পেরিয়ে যায়। শোয়েব রাইসার বিয়ের পার হয়েছে 3.5 মাসের মতো সময়। প্রথম রাইসা একটু ভয় ছিল, যদি শোয়েব ও সাইমনের মতো পরিবর্তন হয়ে যায়, কিন্তু না, তাদের সম্পর্কের গভীরতা বেড়েছেই দিনকে দিন। শোয়েব বদলায়নি, সে ভালো করে জানে কিভাবে বউ, মেয়ে, পরিবার, চাকরি সব কিছু মেনটেন করে চলতে হয়। সব যেমন ওয়াদা করেছিল সেভাবেই রেখেছে রাইসা। প্রমাণ করেছে অযত্নে যে ফুল মুষড়ে যেতে পারে, সঠিক যত্নে সেই ফুল বাহারও ছড়াতে পারে। এ যেন অন্যরকম রাইসা, হাসি খুশি, পরিপূর্ণ গৃহিণী ও একজন মা। কাঁধের সাহায্যে ফোনটা কানে চেপে রেখে রান্নাঘরে কাজ করছে রাইসা। সুস্মি রান্নাঘরে সেলফের ওপর বসে বসে গাজর খাচ্ছে। রাইসা কথা বলছে মাইশার সাথে। মাইশা জানালো, আমার ফুপু শাশুড়ির অবস্থা হঠাৎ করে খারাপ হয়েছে, হসপিটালও নিয়েছে। এজন্যই আমার শ্বশুর শাশুড়ি গ্রামে রওনা দিয়েছে সকাল সকাল। নির্জন আবার খালি বাসায় আমাকে রাখতে চায়নি। মাকে বললাম, মা বলল বাসায় যেতে চলে আসতে, তাই নির্জন অফিসে যাওয়ার আগে আমাকে এখানে রেখে গেছে। জানোই আমার শ্বশুরও নেই, আবার ও যদি অফিসে না যায় তাহলে সব লাটে উঠবে। রাইসা প্রত্যুত্তরে বলল, ভাইয়া ঠিক কাজ করেছে, এমন সময় বাসায় একা একা থাকা একদমই উচিত না। তার উপর তোর আবার ফার্স্ট টাইম, ভাইয়া তোকে একা রেখে গেলে টেনশনে থাকতাম। হ্যাঁ বুঝেছি, ভাবছি নির্জনকে বুঝিয়ে সুঝিয়ে আমার শ্বশুর শাশুড়ি আসা পর্যন্ত 2 দিন এখানে থেকে যাব। বারবার জার্নি করার চেয়ে এটাই ভালো। আই থিঙ্ক নির্জন ভাইয়া বুঝবে। কথা সেটা না আপু, আমি বাসায় একা একা থাকতে পারছি না, তোমাকে মিস করছি, আম্মুও মিস করছে, চলে আসো প্লিজ। থমকে গেল রাইসা, মন খারাপ করে বলল, আমি কি এসে তোর সাথে থাকতে পারবো নাকি? দেখ, আমরা বিয়ের আগে, বিয়ের সময় যতই বলি সপ্তাহে মায়ের বাড়ি যাব, আসলে সেরকম কিছুই হয় না। একবার নিজের সংসার গেলে আমরা আর যাওয়ার সময় পাই কই। মাসে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক, বিয়ের আগে আমিও এগুলো বলতাম। এখন দেখো মাসের পর মাস পেরিয়ে গেল, আসা হয় না। এর জন্যই তো মা আজ সুযোগ হাতছাড়া করলো না।
তাহলে বল, আমি কিভাবে এমন হুট করে চলে আসি? আমার জন্য আসো প্লিজ। আচ্ছা, শুধু আজ সারাদিনের জন্য প্লিজ প্লিজ। রাইসা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা আমি রান্নাটা শেষ করে তোর ভাইয়াকে ফোন করে জিজ্ঞেস করে নিই। মাইশা সন্দিহান হয়ে বলল, ভাইয়াকে জিজ্ঞেস করলে কি ভাইয়া মানা করবে আসতে? মানা করবে না আমিও জানি, ও আমাকে কোথাও যেতে বাধা নিষেধ দেয় না, তো বলে যাওয়াটা ভদ্রতা। তোর ভাইয়াও তো কোথাও যাওয়ার আগে আমাকে বলে যায়। আচ্ছা আচ্ছা, রান্নাবান্না শেষ করে চলে আসো তাহলে, সুস্মিকে নিয়ে এসো কিন্তু। আরে বাবা, ওকে রেখে আসা যাবে নাকি? নিয়েই আসবো, চিন্তা করিস না। ওকে, আমি আম্মুকে গিয়ে বলি তাহলে। ওকে। কল কাটতেই কিচেনের সামনে দাঁড়ানো তিন্নি বেগমকে নজরে পড়ল রাইসার। মিষ্টি হেসে নির্ভয়ে বলল, মা, মাইশা এসেছে বাসায়। ও বলছিল আজকের জন্য বাবার বাসায় যেতে। হ্যাঁ, তো যাও, রান্নাবান্না শেষ করে যেতে হবে না, আমি বাকিটুকু করে ফেলতে পারবো, তুমি রেডি হয়ে যাও গিয়ে। রাইসা ইতস্তত করে বলল, এত তাড়াহুড়ো নেই মা, আমি করে যেতে পারবো। তিন্নি বেগম হেসে বললেন, ব্যাপার না রাইসা, একসময় মায়ের বাড়ি যাওয়ার জন্য আমিও এমন উতলা থাকতাম। কখনো যাওয়ার কথা উঠলে সে কি খুশি হতাম। এরপর শাশুড়ি বলতো ঘরের কাজগুলো শেষ করে যাবে, ব্যাস আমার খুশিতে ভাটা পড়তো। তখন শোয়েবই এই একটুখানি ছিল, খুব ছোট, আর আমি ওকে দেখে ভাবতাম যখন ওর বউ আসবে আমি খুব ভালো শাশুড়ি হব। যেই কাজে আমার মন খারাপ হচ্ছে সেগুলো আমার বৌমার সাথে করবো না। রাইসা হেসে ফেললো, অন্যরকম প্রশান্তির হাসি, বলল, সবাই যদি আপনার মতো চিন্তা করতো তাহলে তো হতোই, হয়েছে, আর প্রশংসা করতে হবে না। এবার গিয়ে রেডি হও, আমি রান্না বাকিটুকু সেরে ফেলি। আর হ্যাঁ, শোয়েবকে বলে যেও। রাইসা বলল, আপনারা চলুন তাহলে আমার সাথে। আরে না, তুমি যাও, আমরা অন্যদিন যাব। রাইসা মাথা নাড়ল, সুস্মিকে কোলে নিয়ে বের হলো রান্নাঘর থেকে। রুমে এসে মেয়েকে খাটে বসিয়ে রেখে ফোন করলো মেয়ের বাপকে। শোয়েব কল রিসিভ করতে বলল, শুনুন একটা কথা বলি। বলো, মানা করবেন না? আজ পর্যন্ত কিছুতে মানা করেছি আমি? রাইসা মাথা নেড়ে বলল, তাও জিজ্ঞেস করে নিচ্ছি, আমি বাবার বাসায় যাব। শোয়েব বিস্মিত হয়ে বলল, এখন? কিন্তু আমি তো ভার্সিটিতে। এখন কিভাবে নিয়ে যাব তোমাকে? আপনার যেতে হবে না, আমি সুস্মিকে নিয়ে রিক্সা করে চলে যাব। একা যেতে পারবে? পারবো না কেন? আগে যাওয়া আসা করেছি না, এখনও পারবো, যাই প্লিজ। আচ্ছা যাও তাহলে, সাবধানে যেও, আমি সন্ধ্যায় গিয়ে নিয়ে আসবো। রাইসা খুশি হয়ে বলল, আচ্ছা। সব কল কাটতেই রাইসা সুস্মিকে রেডি করে নিজে রেডি হলো। এরপর তিন্নি বেগমকে বলে বের হলো বাসা থেকে। এতদিন পর মেয়ে দুটোকে একসাথে পেয়ে নাজনীন ভীষণ খুশি। ইমরানকে বাজারে পাঠিয়েছেন, রান্না করবেন মেয়েদের সব পছন্দের জিনিস। কাজের ফাঁকের সময়টুকু ড্রয়িং রুমে চলে আসছেন মেয়েদের সাথে গল্প করতে। রাইসাকে হাসি খুশি দেখে আনন্দে আপ্লুত নাজনীন। ইমরান বাজার থেকে ফিরতেই ওনাকে গিয়ে বলল, দেখো, রাইসাকে দেখে মনে হচ্ছে না ও সুখে আছে? ইমরান একবার মেয়ের মুখটা দূর থেকে পরখ করে বলল, তোমার এমন কেন মনে হলো? ওর কথাবার্তাই মনে হচ্ছে। আর হ্যাঁ, মেয়েরা সংসারে সুখে থাকলে অটোমেটিক গ্লো করে, দেখো, ওর মুখটা দেখে মনে হচ্ছে ও শান্তিতেই আছে। আর আমাকে তো বললেই কত কিছু, কত প্রশংসাগুলো শোয়েবের, ওর শাশুড়ির। মেয়েটা এত এত যন্ত্রণা সয়েছে আগের সংসারে, এখন ওকে দেখে আমার অনেক শান্তি লাগে। সত্যি মেয়েদের সুখে দেখার মতো শান্তি অন্য কিছুতে নেই, অন্তত মায়ের জন্য। বুঝলাম সব কিছুই, আমি বুঝেছি ওরা দুজনেই সুখে আছে, কিন্তু এসব লেকচার আমাকে দেবার মানে? নাজনীর রুক্ষ স্বরে বলল, দেব না তাহলে লেকচার? শোয়েবের হাতে মেয়ে দেবে না বলে কম কিছু করনি, কত কিছু বলেছ মেয়ে দেওয়ার আগে। এখন দেখো তো ছেলেটা আমার মেয়েকে কত ভালোতে রেখেছে, আর তুমি? ইমরান থমথমে স্বরে বলল, সুখে রেখেছে বলে কি মাথায় তুলে নাচতে হবে? ওটা ওদের দায়িত্ব, পালন তো করতেই হবে। বিশ্বাস করে মেয়ে দিয়েছি কেন আমি? ওই বিশ্বাসটাই তো করতে চাওনি প্রথমে। তুমি মেয়ে জামাইয়ের পক্ষে ছাপাই দেওয়া বন্ধ করো, আপ্যায়নের ব্যবস্থা করো। রাত্রে দুজন জামাই আসবে, অনেক কাজ পড়ে আছে, চলো আমিও হেল্প করে দেই। সন্ধ্যার পরপরই শোয়েব এসে হাজির হলো রাইসাকে নিতে। ইমরান সাহেব আগে যেমন চেতেছিলেন এখন আর তেমন নেই, বরং শান্তভাবে আন্তরিকতার সাথে বাসায় ডেকে বসালেন। টেবিল ভর্তি নাস্তা সাজিয়ে দিলেন। একজন মানুষের জন্য নাস্তা সাজিয়েছে 3 জন মানুষের।
ইলাহি আয়োজন দেখে বিস্মিত শোয়েব আস্তে করে রাইসাকে বলল, এসব কি, এত নাস্তা? রাইসা মিটিমিটি হেসে বলল, যেমন আপনি তেমন আপনার শ্বশুর। আপনি যেমন ডাইনিং টেবিল ভরে দিয়েছেন ফল মিষ্টি দিয়ে, সেরকম ওনারাও টেবিল ভর্তি নাস্তা আগে থেকে রেডি করে রেখেছে। টের পেয়েছিলাম এমন কিছু হবে, এই জন্য বেশি বেশি নিয়ে এসেছি। আচ্ছা তাই, যাই হোক, এবার খাওয়া শুরু করুন। সব দীর্ঘশ্বাস ফেলে বলল, এত আয়োজনের কোনো দরকারই ছিল না। আমার সবচেয়ে ফেভারিট ডেজার্টটা একেবারে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন ওনারা। রাইসা চোখ রাঙিয়ে তাকালো, কটমট করে বলল, আপনার বেহায়া মুখটা অন্তত এখানে বন্ধ রাখুন। শোয়েব নির্লিপ্ত ভঙ্গিমায় জবাব দিল, আশ্চর্য, মুখ বন্ধ রাখলে খাবো কি করে? মাইশা একটু দূরত্বে থাকা সোফাটায় বসে দুজনের ফিসফিস দেখছে, যদিও শুনতে পাচ্ছে না কিছুই, মনে মনে ভাবছে, এই নাকি বলছিল বিয়ে করেছি নামমাত্র স্বামী হিসেবে মানব না, শুধু সুস্মির মা হিসেবে যাব। সব ডায়লগ 3 মাসে ফুরুত হয়ে গেছে। মাশাআল্লাহ। ইমরান ও নাজনীন এসে বসাতে দুজনের কথায় ভাটা পড়ল। অল্প বিস্তর কথাবার্তা আর কোনো রকম অল্প কিছু খেয়েই সব ক্ষান্ত হলো। জোর করেও আর খাওয়ানো গেল না তাকে। 1 ঘন্টার মতো বসলো সে। এরপর বউ মেয়েকে নিয়ে বের হলো। গাড়ি স্টার্ট দেওয়ার আগেই সবাই বাসা থেকে বেরিয়ে বিদায় জানালো ওদের। সুস্মির হাতে 1 বক্স চকলেট ধরিয়ে দিলেন ইমরান। পিচ্ছি মেয়েটা একদম আপন নাতনির মতো হয়ে গেছে তাদের, আদরও করেন সেরকম। গাড়ি চলতে শুরু করলো। সুস্মি চকলেটের বক্সটা উল্টে পাল্টে দেখছে। রাইসা শোয়েবকে আজকে সারাদিনের ব্যাপারই বলেছিল। হঠাৎ সুস্মির ডাকে থামলো, আম্মু। বল আম্মু। সুস্মি অপর কৌতূহল সমেত আশেপাশে তাকালো, বিস্তর মাথা খাটিয়ে মনে করার চেষ্টা করলো কিছু। পরপরই গাড়ির ভিতরে একটা বোমা ফাটালো। আমি রাতের বেলা তোমাদের মাঝখানে শুয়েছিলাম, তোমাদের বলছি না আমালে জড়িয়ে ধরে রাখতে, তাইলে সকালে সাইটে গেছি কেন? নিষ্পাপ মেয়েটার এত বুঝজ্ঞান নেই, প্রশ্ন করতে পারল না গুছিয়ে, কেবল নিজের বিভ্রান্তিগুলো প্রকাশ করার চেষ্টা করলো। সুস্মি সবসময় মা বাবার মাঝখানে ঘুমাতে চায়, আর চায় দুজনেই যেন তাকে জড়িয়ে ধরে রাখে। এমনিতে সকালে দেরি করে উঠলেও আজ সকালে মা বাবার আগে উঠে পড়েছে সে, এবং তখন থেকে এখন পর্যন্ত নিজের অবস্থা নিয়ে সন্দিহান ও বিভ্রান্ত। রাইসা বিস্ময়ে হতবিহ্বল, মুখখানা কিঞ্চিত হাঁ করে বিস্ফোরিত নেত্রে তাকালো শোয়েবের দিকে। শোয়েবও সমান বিস্মিত, এক পলক রাইসার দিকে তাকিয়ে এরপর তাকালো মেয়ের দিকে। সময় লাগিয়ে মস্তিষ্কে কথা সাজিয়ে বলল, আম্মু তুমি ঘুমের মধ্যে নড়াচড়া করো, এই জন্য সাইডে চলে গিয়েছিলে। আমার শোয়ার জায়গায় রাখনি, তাই আমি অন্য পাশে চলে গেছি। ও, আমি তোমার জায়গায় চলে গেছিলাম, তোমার ঘুমে দিত্তাপ করছি আর কুব্ব নৌকে। সব মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা আম্মু, তোমার আম্মুটা কত বোঝে, আমার আম্মুটা একদম গুড গার্ল। রাইসার কপালে হাত কোনোই হেলান দিয়ে রেখেছে জানালার গ্লাসে। সব বলল, টেনশন নিও না, এভরিথিং ইজ ওকে। রাইসা মুখ ঝামটা মেরে বলল, কিসের ওকে? আপনাকে আমি। সুস্মি প্রতিবাদ করলো বাপের হয়ে, আম্মু তুমি পাপাকে বকু কেন? তোমার পাপাকে বকবো না তো কী করবো? শোয়েব মেয়েকে শিখিয়ে দিল, বল আম্মু বকা না দিয়ে পাপ্পি দিতে হয়। মেয়েও সরল মনে বাপের কথা অক্ষরে অক্ষরে অনুকরণ করে বলল, বকা দিও না, পাপ্পি দিতে হয়। মাইশা প্রেগন্যান্সির 6 মাস চলে, পেট বেড়েছে অনেকটাই, আগের থেকেও স্বাস্থ্যও বেড়েছে। আনার সামনে দাঁড়ালে স্পষ্ট বোঝা যায় সেথায় অস্তিত্ব আছে কারো। নিজের দেহের মাঝে আর একটা ছোট্ট প্রাণ বয়ে চলেছে সে, ভাবলেই পুলকিত হয় মাইশা। অফিস শেষে নির্জন হাজির হয়েছে এই বাসায়। নিজের শ্বশুর শাশুড়ির সাথে কথাবার্তা বলে মাইশার রুমে এসেছে। ওয়াশরুমে ঢুকেছে ফ্রেশ হতে। বের হয়ে দেখল মাইশা আয়নার সামনে দাঁড়িয়ে মনোযোগের সাথে নিজের পরিবর্তন দেখতে ব্যস্ত। স্মিত হেসে নির্জন বারান্দার তোয়ালে মেলে দিয়ে ঘরে ফিরে এলো। মাইশা ঠিক পিছনে দাঁড়িয়ে বলল, এত মনোযোগ দিয়ে কি দেখছ? মাইশা গুরু গম্ভীর হয়ে বলল, নিজেকে দেখছি। বেশি দেখো না কেমন? আমার বউকে এত মনোযোগ দিয়ে দেখার অধিকার শুধু আমার, অন্য কেউ দেখলে জেলাস ফিল হয়। মাইশা ঘুরে তাকানো নির্জনের দিকে, পরপর ভেংসি কেটে বলল, ঢং, আমাকে উনি দেখবে আর আমি দেখতে পারবো না। কোথায় লেখা আছে এই নিয়ম শুনি? সব নিয়ম লেখার প্রয়োজন হয় না। মাইশা মুখখানা গোমরা করে ধপ করে বসে পড়ল খাটে, কাঁদো কাঁদো হয়ে বলল, মজা করবে না নির্জন?
আমি আগে থেকে অনেক মোটা হয়ে গেছি, পুরোপুরি ফুলে গেছি আমি। নির্জন এসে মাইশার পাশে বসল। মুগ্ধ দৃষ্টিতে তাকে অবলোকন করে ফিসফিসে কণ্ঠে বলল, বাট ইউ লুক বিউটিফুল লাইক অ্যান অ্যাপল। মাইশা ভুরু কুচকালো অ্যাপেলের সাথে নিজের তুলনামূলক একটা কল্পনা করে বলল, অ্যাপেল না, আপেল না। নির্জন আরেকটু ভেবে বলল, আচ্ছা তাহলে টমেটো। মাইশা তস্ত্র মাথা নেড়ে বলল, না টমেটো না। তাহলে অরেঞ্জ? না না, ওটাও না। তাহলে ওয়াটারমেলন। মাইশা কপাল কুঞ্চিত করে নির্জনের দিকে চেয়ে বলে, ওয়াটারমেলন? তরমুজ? আমি একটু মোটা হয়েছি দেখে আপনি আমাকে তরমুজ বলবেন? কত খারাপ আপনি। নির্জন হতবাক হয়ে বলল, খারাপের কি আছে? টকটকে লাল তরমুজ কত সুইট হয় জানো? তুমি তার থেকে বেশি সুইট। কে বলেছে? আমি টেস্ট করেছি। নির্জন বেশ অবলীলায় বলে ফেলল কথাটা। তবে মাইশা তব্দা লেগে গেল। পুরুষ মানুষের মুখের এই আছে স্বাধীনতা। কোনো কিছু বলার আগে ভাবনা চিন্তা করা লাগে না। ধাতস্থ হতেই মাইশা একটু মেকি বিরক্তি প্রকাশ করে বলল, কয়দিন পর বাচ্চার বাপ হবেন, এখন মুখটা অন্তত ঠিক করুন। নির্জন একটু চিন্তিত হয়ে বলল, কেন? দেখতে খারাপ লাগছে? অবশ্য একটু লাগারই কথা, বয়সটাও দেখতে দেখতে 30-এ চলে এসেছে। মাইশা নির্জনের কথা শুনে হতাশ, বললাম, 30 হলেই কি মানুষ বুড়ো হয়ে যায়? তুমি বলছো হয় না? মাইশা ইতস্তত করে বললাম, আগে ভাবতাম, এখন আর ভাবি না। এবার প্লিজ কারণটা জিজ্ঞেস করবেন না, আমি বলতে পারবো না। নির্জন ভুরু উঁচিয়ে বলল, ও তাই? আচ্ছা, ধারণা বদলানোর কারিগরকে আমি? মাইশাই হ্যালি করে বলল, হতে পারে, নট শিওর। আচ্ছা নির্জন শুনুন, একটা কথা ছিল আপনার সাথে। রাইসা নিজের পরিবর্তনগুলো নিয়ে একটু একটু সন্দিহান। বিয়ের 4 মাস পূর্ণ হতে আরও 2 দিন বাকি। এর মধ্যে নিজের পরিবর্তনগুলো রাইসা না কাউকে বলতে পারছে, না নিজের মধ্যে চাপা দিতে পারছে। একমাত্র মাইশাই জানতো সত্যিটা। তাই মাইশার সাথে দেখা করে বিষয়টা শেয়ার করেছে রাইসা। যেহেতু শোয়েবকে এখনও কিছু জানাতে পারছে না, তাই এই বাহানায় বের হয়ে একটা প্রেগন্যান্সি কিটও নিয়ে এসেছে। সেদিন রাতেও সুস্মি ঘুমের সময় বেশ বাহানা করলো। বিকেলে নানির বাড়িতে ঘুমিয়েছিল ঠিকই, তবে পরিপূর্ণ হয়নি ঘুম। রাতে আগে আগে ঘুমিয়ে আবার 12টার আগে উঠে পড়েছে। এরপর প্রায় 2-2:30 পর্যন্ত জ্বালিয়েছে রাইসাকে। ফলে আরও ঘুমাতে দেরি হলো। সকালে যখন রাইসার ঘুম ভাঙলো তখন বেশ অনেকটাই বেলা। ঘড়িতে তাকিয়ে দেখলো 9:30 বেজে গেছে। সব চলে গেছে ভার্সিটিতে। সবাই দেখে বিছানা থেকে লাফিয়ে নামলো রাইসা। কোনো মতে হাত মুখ ধুয়ে রুম থেকে বেরিয়ে দেখলো তিন্নি বেগম অনেকটা কাজ এগিয়ে ফেলেছেন। রান্নাঘরে পুত্রবধূর উপস্থিতি টের পেয়ে তার দিকে তাকিয়ে হাসলেন, বললেন, গুড মর্নিং মা। সুস্মির বাবা, হ্যাঁ, শোয়েব চলে গেছে ভার্সিটিতে। তোমাকে ডাকতে বারণ করেছে, কারণ সুস্মি কাল রাতে অনেক জ্বালিয়েছে নাকি। ছোট বাচ্চা কাচ্চা থাকলে ঘুমের একটু ব্যাঘাত ঘটে, বুঝলে? তাই আমিও ভাবলাম এখন একটু ঘুমিয়ে নাও। আমি সকালে নাস্তা বানিয়ে দিয়েছি শোয়েবকে। ও খেয়ে দিয়েই গেছে, টেনশন করো না, তুমি ফ্রেশ হয়ে খেতে বসো। রাইসা একটু স্বস্তি পেল। ভাগ্যিস এটা তিন্নি ছিল। শামিমা হলে এতক্ষণে দেরি করে ওঠার দায়ে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতো, অথচ উনি শাশুড়ি হিসেবে কত আন্ডারস্ট্যান্ডিং। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল রাইসা। তিন্নি বেগম তারা দিলেন, তৎক্ষণাৎ বলল, যাও গিয়ে ফ্রেশ হও। রাইসা মাথা নেড়ে ফিরে এলো। তখনই মনে পড়লো প্রেগন্যান্সি টেস্টের কথা। অতঃপর দ্রুত গতিতে কিটটা নিয়ে ঢুকে পড়লো আশ্রমে। যখন বের হলো তখন হাত পা কাঁপতে শুরু করেছে রাইসা। চোখের কোণে জল সিকসিক করছে। এখনই ঝরঝর করে কেঁদে ফেলবে যেন। কি করবে, কিভাবে করবে, কাকে বলবে, সব মিলিয়ে দিশেহারা অবস্থা রাইসা। ধাপ করে বসে পড়লো বিছানার এক সাইডে। 10 মিনিট কাটলো ওভাবেই। নিঃশব্দে কেঁদেছে কিছুক্ষণ, তবে সেটা খুশির কান্না। এরপর ধাতস্থ হতেই ঘুরে ঘুমন্ত সুস্মিকে দেখল। পরপর ওর গালে চুমু খেয়ে বলল, কংগ্রাচুলেশন আম্মু, বড় বোন হতে যাচ্ছে তুমি। এই খবরটা সাহেবকে ফোন করে জানিয়ে মজা নষ্ট করতে চাইল না রাইসা। ভাবলো সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বাবা হওয়ার খবরটা সাহেবকে দেবে সে। এরপর কি প্রতিক্রিয়া হয় সেটাও সচক্ষে দেখবে। একরাশ আশা নিয়ে সারাদিন এই খবরটা নিজের মধ্যে চেপে রাখলো রাইসা। এমনকি মাইশাকেও ফোন করে বলল না, সাহেবকে সবার আগে জানাবে ভেবে। রাইসার মাত্রাতিরিক্ত খুশি হওয়ার বিষয়টা চোখে পড়েছিল তিন্নি বেগমের। তবে তিনি কোনো প্রশ্ন করেননি। আসলে ঘটনা জানতে পারলেন বিকেলে, যখন মাইশা রাইসাকে ফোন করলো, কি ব্যাপার আপু,
আমি সকাল থেকে টেনশনে আছি, তুমি অন্তত আমাকে জানাবে তো নাকি? নেগেটিভ হোক বা পজিটিভ, কোনো খবর তো অন্তত দাও। রাইসা থেমে থেমে জবাব দিল, খবর দিইনি, কারণ আমি চেয়েছি তোর ভাইয়াকে সবার আগে বলবো। মাইশা থমকে রইল কিয়ৎক্ষণ, এরপর প্রশান্তি সমেত বলল, তার মানে পজিটিভ? রাইসা মাথা নাড়ল উপর নিচ, বলল, হ্যাঁ, আমি মা হতে যাচ্ছি, আর তুই খালামণি। এরপর আরও কথা চলল দু বোনের মাঝে। তবে সেসবের কিছুই তিন্নি বেগমের কানে গেল না। রাইসাকে নিয়ে ছাদে যাওয়ার জন্য ডাকতে এসেছিলেন তিনি, এবং অনিচ্ছা সত্ত্বেও শুনে ফেললেন খবরটা। এরপরই মনে হলো কানের পাশে একটা বজ্রপাত হয়েছে যেন। মূর্তি বনে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, হুঁশে আসতেই গেলেন নিজের রুমে, উদ্দেশ্য স্বামীকে জানাবেন ব্যাপারটা। রাইসা বাচ্চার ব্যাপারটা নিয়ে অনেক বেশি খুশি। একবেলার স্বপ্ন দেখে ফেলেছে অনেকগুলো, কিভাবে সবকে জানাবে, এরপর সে কি প্রতিক্রিয়া দেবে, এরকম হাজার ভাবনা ভেবে চলেছে মস্তিষ্কে। খুশি খুশি মাইশার কল কাটল রাইসা। এরপর সুস্মির খোঁজে নিজের রুম থেকে বের হলো। তাকে থমকে দাঁড়াতে হলো শাশুড়ির রুমের সামনে। কিছু তিক্ত কথা কর্ণগোচর হতেই, তুমি ভাবতে পারছো সব জানতে পারলে কি হবে? সব রাইসাকে বিয়ে কেন করেছিল? এইটা জেনেই তো যে ওর কোনোদিন সন্তান হবে না। সব কখনো দ্বিতীয় বিয়ে করতে রাজি ছিল না সুস্মির সৎ মা আসবে বলে। ও চায় না সুস্মির আদর কমে যাক। ও জানে মেয়েদের নিজের একটা সন্তান হলে সৎ সন্তানকে তারা আপন করে নিতে পারে না। রাইসের বেলায় এমন কিছু হওয়ার সম্ভাবনা ছিল না, তাই তো সব বিয়ে করেছিল, তাই না? অথচ এখন রাইসা প্রেগনেন্ট। আনি সাহেব তিন্নিকে শান্ত করে বললেন, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমাদের আর একটা নাতি নাতনি হবে, এটা জেনে তুমি খুশি নও? তিন্নি বেগম কান্না ভেজা কণ্ঠে বললেন, আমি খুশি, অনেক খুশি, কিন্তু খুশি প্রকাশ করতে পারছি না ছেলের ভয়ে। সব কোনোদিনও চায়নি ওর এই ঘরে সন্তান আসুক। রাইসার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, পাড়তলা মাটি সরে গেল বোধহয়। মাথাটা চক্কর কাটল হঠাৎ, অজান্তেই দুফোঁটা চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। অস্ফুট মুখ থেকে বেরিয়ে এলো, উনি চাননি আমাদের একটা সন্তান হোক? তিন্নি থামতে আনিস সাহেব অনর্গল বলে যাচ্ছেন, দেখো তোমার দুশ্চিন্তা আমি বুঝতে পারছি, সব হয়তো রাগারাগি করবে, নারাজ হবে বিষয়টায়, কিন্তু আমাদের তো বুঝতে হবে, ওকে নাকি বোঝাতে হবে? রাইসা শোয়েবের মনের কথা জানার আগেই আমরা ওকে বুঝিয়ে ফেলবো। আমরা জানি ও কোনো সন্তান চায় না, কিন্তু বাকিটুকু শোনার আর ধৈর্য শক্তি কিছুই রইল না রাইসার। ছুটে চলে এলো নিজের ঘরে, দরজা ভিড়িয়ে খাটের পাশের মেঝেতে বসে পড়ল। খাটের ওপর দুহাত ভাঁজ করে রেখে তাতে মুখ গুজে কান্না শুরু করলো। কানের কাছে একটা কথা বাজতে লাগলো অনবরত, শোয়েব কোনো সন্তান চায় না, শোয়েব কোনো সন্তান চায় না। ঘন্টা দেড়েক পর সন্ধ্যাবেলায় বাসায় ফিরল শোয়েব। প্রতিদিন রাইসা দরজা খুলে, আজ ব্যতিক্রম হলো। তিন্নি বেগম দরজা খুলতেই তার চিন্তিত মুখখানা দেখে ভরকালো শোয়েব। জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না। রাইসা কই? তিন্নি বেগম থমথমে কণ্ঠে জানালেন, ঘরে আছে। বাসায় ঢুকেও ঘরের থমথমে পরিবেশ দেখে বেশ অবাক শোয়েব। মা বাবার মুখ দেখছে বারবার, কিন্তু রাইসা উপস্থিত নেই কোথাও। তার বিভ্রান্তির মাঝে ছুটে এলো সুস্মি। দাদু দাদির কথা শুনে যা বুঝেছে তাই আউড়ে দিল, পাপা আমাদের গলে আলাক্তা বেবিয়া আব্বে। শোয়েবের চেহারার রং যেন ফ্যাকাশে হয়ে উঠল মুহূর্তেই। ঘরের দরজা নব ঘুরিয়ে নিঃশব্দে ঘরে ঢুকল শোয়েব। রাইসাকে ওভাবে মেঝেতে বসে কাঁদতে দেখে ভরকালো একটু পর মুহূর্তে ভাবলো খুশির কান্না হয়তো। ধারণা ভাঙল তীব্র ফোপানের শব্দে। রাইসা নরম সুরে বলল, রাইসা। কান্নায় ব্যস্ত থেকে রাইসা শোয়েবের উপস্থিতি টের পায়নি। ডাক শুনে মাথা তুলল, পানিতে টইটুম্বুর চোখ দুটো মুছে উঠে দাঁড়ালো। আমতা আমতা করে বলতে চাইল কিছু। সুস্মির বাবা, আপনাকে একটা কথা। রাইসাকে মাঝপথে থামিয়ে শোয়েব বলল, কংগ্রাচুলেশন, তুমি কি জানো তুমি যে মা হতে যাচ্ছ? রাইসা বিস্মিত নজরে চাইল শোয়েবের দিকে। চোখের ভাষায় ফুটে উঠেছে দুর্দান্ত কৌতূহল, তবে মুখে কোনো প্রশ্ন করতে পারল না। শোয়েব ওর চোখ দেখে বুঝে নিল, উত্তর দিল নিজ দায়িত্বে, না আসলে দেখলাম সবাই জানে খবরটা, অথচ যার বাচ্চা সেই জানে না। সবাই জেনে গেছে বাচ্চার বাপ বাদে, তাই ভাবলাম হয়তো তুমিও জানো না। রাইস এই দোস্ততায় মাথা নুয়ে ফেলল। শোয়েবের মুখে একটু হাসি নেই, কেমন থম মেরে রয়েছে, যার ফলে রাইসা আরও ঘাবড়ে গেল। হৃৎপিণ্ড যেন কেউ খামছে ধরে রেখেছে। ভয়ে ভয়ে উচ্চারণ করল, আপনাকেই সবার আগে জানাতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে সবাই যেন জেনে গেল।
আর এরপর আমি জানতে পারলাম আপনি সন্তান চান না। বলে আর নিজের কান্না আটকাতে পারল না রাইসা। ক্ষোভে দুঃখে পুনরায় কেঁদে ফেলল ঝরঝরিয়ে। শোয়েব উদ্বিগ্ন হয়ে এগিয়ে এলো রাইসার দিকে। 2 হাতে তালুর ভাঁজে রাইসার মুখখানা তুলে গাল দুটো মুছিয়ে দিল। পরপর বলল, কাঁদছো কেন? তোমার কি মনে হয় বাচ্চা বাপের ইচ্ছে ছাড়ে এসেছে? রাইসা কান্না থামিয়ে শোয়েবের দিকে তাকালো অদ্ভুত নজরে। অশ্রু ভেজা চোখ দুটো পিটপিট করে জিজ্ঞেস করলো, মানে? শোয়েব উত্তর দিল, মানে সিম্পল, আমি সন্তান চাই না। ব্যাপারটা এরকম নয়। ব্যাপার হলো আমি আগে সন্তান চাইতাম না। ভাবতাম আমার দ্বিতীয় ঘরের সন্তান হলে বউ সুস্মিকে সৎ মায়ের মতো ট্রিট করতে শুরু করবে। কিন্তু তোমাকে তো আমি চিনি, বিশ্বাস করি তুমি আগের মতোই থাকবে, তাই না? কারো এতখানি বিশ্বাস নির্ভরতার বিনিময়ে কী বলা উচিত রাইসা জানে না, কেবল সম্মতির সুরে মাথা নাড়তে পারল ওপর নিচ। শোয়েবই পুনরায় বলল, শুধুমাত্র তোমাকে বিশ্বাস করে পুরনো ধারণা থেকে বেরিয়ে এলাম। ভাবলাম আমাদের ঘরে একটা সন্তানের সত্যি প্রয়োজন, অন্তত যারা তোমাকে বন্ধা বলে, 1000টা কথা শুনিয়েছে তাদের মুখের ওপর জবাব দেওয়ার জন্য হলেও। যারা তোমাকে কথা শুনিয়েছে তাদের ধারণা আমি ভুল প্রমাণ করব। আর রইল আমার ইচ্ছার কথা, আমি আগে থেকেই জানি সমস্যাটা তোমার ছিল না, আমাদের বিয়ের আগে থেকেই জানি। রাইসা যেন বিষয়ে কথাই বলতে ভুলে গেল। একরাশ অবিশ্বাস সমেত চোখ বড় বড় করে তাকিয়ে রইল শোয়েবের দিকে। কিছুক্ষণ বাদে একটু ধাতস্থ হতে প্রশ্ন করল, আপনি কিভাবে জানতেন? শোয়েব রাইসার গাল থেকে হাত নামালো, রাইসাকে বসালো খাটের ওপর, এরপর ফিরে গেল অতীতে। সমস্যাটা তোমার নয়, সাইমনের ছিল। এটা তুমি সবার থেকে লুকিয়েছ। সত্যিটা শুধু তুমি আর মাইশা জানতে। আর মাইশার কোনো কিছু জানা মানে সে নির্জনকে জানাবেই। ও তোমার কথা রাখতে গিয়ে বেশ অনেকদিন কথাটা পেটে চেপে রেখেছিল, শেষমেশ না পেরে প্রকাশ করে দিয়েছে। এরপর আমাদের বিয়ের 4-5 দিন আগে নির্জন এসেছিল আমার সাথে দেখা করতে। বাসায় না বাইরে দেখা করে আমাকে জানালো ব্যাপারটা। নির্জন জানতো তোমার বাচ্চা হবে না শুনে আমি বিয়েতে রাজি হয়েছি। আর ভবিষ্যতে গিয়ে যদি আমার ধারণার বাইরে কিছু ঘটে তখন আমি তোমাকে ভুল বুঝবো, আমাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হবে। এসব ভেবে নির্জন আমাকে বলল, আপনি যেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই। তুমি একবার যা ফেস করছো তা যেন আর একবার না হয়। তোমার অতীতের পুনরাবৃত্তি যেন না ঘটে এসবই। রাইসা অবাক হয়ে শুনছিল পুরোটা। সব একটু থামতে জিজ্ঞেস করলো, তাহলে আপনি আমাকে বিয়ে কেন করলেন? আপনি তো বাচ্চা হবে না শুনেই বিয়েতে রাজি হয়েছিলেন। তাহলে নির্জন ভাইয়ের কথা শুনে পিছিয়ে গেলেন না কেন? বাচ্চা হবে কি হবে না তোমার কোনো দুর্বলতা আছে কি নেই? এসব হিসেব করতে যাইনি রাইসা। আমি তোমাকে আমার জীবনসঙ্গী বানাতে চেয়েছি। তোমাকে কোনো চাকরিতে নিইনি যে 1000টা শর্ত আরোপ করব। জীবনসঙ্গী বানানোর বেলায় এত শর্ত বিবেচনা করা হয় না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রাইসা। রাইসা ফুপিয়ে উঠল, বলল, সব যেন আপনি বিয়ে করলেন আমাকে? বিয়ে না করার কি আছে? এগুলো সিম্পল ব্যাপার, বুঝেছ? আর তুমি কি না কান্না করছিলে এই ভেবে যে আমি বাচ্চা নিতে চাইব না? বোকা মেয়ে। ব্যাস একটা ব্যাপার খারাপ লেগেছে, তুমি আগে আমার কাছে স্বীকার করলে না, এজন্য বাচ্চাটা এত দ্রুত নিতে হলো। রাইসার কান্না থেমে গেছে। ততক্ষণে বলল, আমার কি দোষ? আমি তো আপনাকে জানাতেই চেয়েছিলাম, কতবার বলতে চেয়েছি, কিন্তু আপনি নাকি অতীত শুনতে ইন্টারেস্টেড না। এসব বলে এড়িয়ে গেছেন। সব দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা এটাও দোষ আমারই, আমি শুনিনি। আর তুমি মিথ্যা একটা রটনা করে রেখেছো যেন তোমাকে দ্বিতীয়বার বিয়ে করতে না হয়। অথচ ভাগ্য দেখো, তোমার এই মিথ্যেটাই আমাকে তোমার কাছে টেনে নিয়ে গেছে। সব মিথ্যে বলেনি। রাইসা সম্মত হলো ব্যাপারটায়। সে ইচ্ছাকৃত মিথ্যা রটনা করেছিল যেন কেউ ওকে বিয়ে করতে না চায়, কিন্তু হয়ে গেল উল্টোটা। একটু পর শোয়েব আবার জিজ্ঞেস করলো, আচ্ছা ডিভোর্সের পর না হয় কথাটা ছড়িয়েছ যেন বিয়ে করতে না হয়, কিন্তু ডিভোর্সের আগে কেন নিজের ওপর অন্যের দুর্বলতা টেনে নিলে? এটা অন্তত বলো। এখন তো নিজে থেকে জানতে চাইছেন, এবার কি আমি অতীতটা বলবো? আচ্ছা বলো। রাইসা প্রলম্বিত শ্বাস ফেললো, পরপর বলতে শুরু করলো, আমার বেবি হবে না এটা জানার পর যে সাইমন বদলে গেছে তেমন কিছুই না, ও আগেই বদলেছে। বেবি হবে না এটা তো শুধুমাত্র ডিভোর্সের ওসিলা মাত্র। আচ্ছা স্বামী স্ত্রীর সম্পর্কটা হয় কেমন? সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্যই তো এই সম্পর্ক, তাই না? আমি এমনটাই ভাবতাম। সমস্যাটা ওর ছিল, জানার পরেও আমার খারাপ লেগেছিল। ওর অপূর্ণতাকে নিজের অপূর্ণতা ভেবে মানিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু
সোহাইব কৌতূহলী হয়ে বলল, কিন্তু কি? কিন্তু যখন সাইমন জানতে পারল সমস্যাটা আমার, ও একটা পৈশাচিক আনন্দ পেয়েছিল, পুরুষত্ব জিতে যাওয়ার আনন্দ। হ্যাঁ, আমার সামনে দুঃখ প্রকাশ করেছে, সান্ত্বনা দিয়েছে, তবে দোষটা ওর না হওয়াতে যে ও মনে মনে একটু বেশি খুশি হয়েছে তা আমি ধরতে পেরেছিলাম। সাইমন আমাদের সম্পর্কের মান আগেও দিতে পারেনি, কিন্তু ওই দিন ব্যাপারটা আমার একটু বেশি চোখে লাগলো। মনে হলো বছরখানেক এই সংসারে মানিয়ে অনেক প্রমাণ করেছি নিজের ভালোবাসা, এবার সাইমনের পালা, দেখি ও ভালোবাসা প্রমাণ করতে পারে কিনা। তবে ও ব্যর্থ হলো। সব বিস্মিত হয়ে বলে, ইমপ্রেসিভ, তোমাকে আমি যত সহজ ভেবেছিলাম অতটাও নও, সময় সময় একটু আধটু কঠোর হতেই পারো। স্মিত হাসল। রাইসা বলল, হয়েছিলাম তো কঠোর। আমি যদি ওই সময় বলে দিতাম সমস্যাটা তোমার নয় সাইমনের, তাহলে সংসার টিকে যেত, আমি ওর অপূর্ণতা সহই মানিয়ে নিতাম, বাচ্চা কাচ্চা ছাড়াই জীবনও কেটে যেতে পারত। কিন্তু সাইমন তো আমার বেলায় সেটা করেনি। ও মায়ের কথায় হাত ছেড়ে দিয়েছে, আমার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছে বাচ্চার বাহানায়। বলুন, যে আমার অপূর্ণতা জেনেই আমাকে মাঝপথে ছেড়ে দিল, আমি কেন তোর অপূর্ণতা মেনে সংসার করব? ভালোবাসি বলেই? তার মানে শুধুমাত্র আমি ওকে ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসেনি। আর যে মানুষ আমাকে ভালোবাসেনি তার সাথে কেন সংসার করব আমি? রাগে জেদে আমি কথাটা গোপন রেখে ডিভোর্স দিলাম ওকে। হ্যাঁ, প্রথম প্রথম আমার কষ্ট লেগেছিল, খারাপ লাগতো, রাত জেগে কান্না করতাম। এখন আর খারাপ লাগে না, মনে হয় সেসব যা করেছি একদম উচিত কাজটাই করেছি। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মা বাবার কথা না ভেবে শুধুমাত্র ভালোবাসার কথা ভেবে সাইমনের হাত ধরে পালিয়ে যাওয়া। আর জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল সাইমনকে ডিভোর্স দিয়ে ফিরে আসা। নতুন অতিথি আসার খুশিতে যখন ঘর ভরে থাকার কথা, তখন এমন সিরিয়াস কথাবার্তায় সব কিছু গুমট লেগে থাকার মতো পরিস্থিতি ঠিক হজম হচ্ছে না সোহাইবের। পরিবেশ একটু হালকা করতে বললাম, জীবনে আরেকটা সঠিক সিদ্ধান্ত তুমি নিয়েছ। রাইসা কৌতূহলীয় প্রশ্নগুলো কি? সব গর্বের সহিত বলল, আমাকে বিয়ে করার সিদ্ধান্ত। রাইসা কপাল কুঁচকে ফেললো, ভেংসি কেটে বলল, ইস, আমি কি বিয়ে করতে চেয়েছিলাম নাকি? আপনি ঘূর্ণিঝড়ের মতো আমার জীবনে এলেন, কাল বৈশাখীর মতো আমাকে বিয়ে করার সিদ্ধান্ত জানালেন, টর্নেডোর মতো বিয়ে করে নিয়ে চলে এলেন। আমাকে সিদ্ধান্ত নেওয়ার সময় দিলেন কই? রাইসার বলার ভঙ্গিতে হেসে ফেলল সোহেব। বলল, ম্যাডাম, এই মুহূর্তে আপনি মিথ্যা বলছেন। আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ে করার। ওহো, তবে আমার বউ হতে চাননি, শুধুমাত্র শ্বশুরের মা হতে চেয়েছিলেন, তাই না? এবং কথা সত্য, প্রতিবাদের সুযোগ নেই। রাইসা সন্দিহান হয়ে শুধালো, এবং কি? এবং শ্বশুরের বাবা তোমাকে আরেকটা বাচ্চার মা বানিয়ে দিয়েছে। তুমি চাইলে আমি তোমাকে আরও কয়েকটা বাচ্চার মা বানাতে পারি। একটা হওয়ার পরই নেক্সট ট্রাই করবো, কেমন? রাইসা লজ্জা ও বিরক্তিকর মিশ্র প্রতিক্রিয়ায় গাল ফোলালো। বলল, উফ, আপনি সব কথাকে নেগেটিভভাবে উপস্থাপন করতে চান কেন? মাথায় সবসময় অশ্লীল চিন্তাভাবনাই ঘোরে নাকি? ট্রাস্ট মি, তোমাকে নিয়ে আমার মাথায় সবসময় অশ্লীল চিন্তাভাবনাই ঘোরে। দেখো, 4 মাসের ভিতরে আমাদের প্রোডাক্ট চলে এসেছে। সব এমনভাবে কথা বলছে রাইসা তার চোখে চোখ মেলাতে পারছেন। অন্যদিকে তাকিয়ে বলল, আপনার বেহায়া মুখটা একটু বন্ধ রাখবেন প্লিজ। সব ঘড়ির দিকে তাকিয়ে বলল, ও হ্যাঁ, অনেকক্ষণ যাবত ঘরে ঢুকেছি, এবার গিয়ে মা বাবাকে জানানো যাক। রাইসা বলল, হ্যাঁ, ওরা টেনশনে আছে, ভেবেছে আপনি বাচ্চা মেনে নেবেন না। সব ঠোঁট কামড়ে হাসলো, জানালো, ওদের সব ভেবে ভয় পাওয়া স্বাভাবিক, কারণ এই টপিকটা নিয়ে আমি আগে বাসায় অনেক ঝামেলা করেছি। বিয়ের কথা বললেই আমি ভাঙচুর করেছি বাসায়। ইনফ্যাক্ট তোমার সাথে বিয়ের কথা শুনেও করেছিলাম। সব বাচ্চা হলেও আবার সেই পুরনো কাহিনী করতে পারি ভেবেই মা বাবা ভয় পাচ্ছিল। বলতে বলতে বসা থেকে উঠে দাঁড়ালো সোহেব। উদ্দেশ্য রুমের বাইরে গিয়ে মা বাবাকে জানাবে। তার আগে পেছন থেকে হাত টেনে ধরল রাইসা। নিজে উঠে দাঁড়ালো। পরপর শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করলো, আপনি সন্তান হওয়ার খবরে সত্যি সত্যি খুশি তো? রাইসার আশঙ্কা দেখে সোহেব তার হাতখানা টেনে আনলো কাছে। কপালে হাত রেখে রাইসার মুখটা কাছাকাছি এনে চুমু খেলো ললাটে। বলল, আমি কত খুশি হয়েছি সেটা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই, কিন্তু আমি জানি আমি খুশি। যারা স্রেফ বন্ধা অপবাদ দিয়ে তোমাকে অলক্ষী অপয়া হাজারটা কথা শুনিয়েছে, ওদের মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে। ওরা জানবে আমার বউ অপয়া নয়, কোনো কালে ছিল না,
সে আমার ঘরের রহমত, বরকত, আল্লাহর দেয়া বিশেষ নেয়ামত। বলা শেষে দ্বিতীয়বার রাইসার কপালে চুমু খেলো শোয়েব। এরপর গালে, চোখের পাতায়, নাকে, থুতনিতে একে একে সবখানে। রাইসা এতক্ষণ খুব চেষ্টা করছিল ঠোঁট চেপে কান্না আটকানোর। শেষ পর্যন্ত সফল হলো না। কাঁদতে কাঁদতে বলল, আর আপনি আমার জীবনের সবচেয়ে বিশেষ উপহার, যা পেয়ে আমি পরিপূর্ণ। আমার আর কিছু চাওয়ার নেই। আমার বাকি আছে আর একটু কিছু চাওয়ার। রাইসা কান্না থামিয়ে বলল, কি? পরে বলবো, এখন চলো। শোয়েব সেই যে বাচ্চার কথা শুনে ঘরে ঢুকেছে, আর বের হওয়ার নাম নেই। তিন্নি বেগম সুস্মিকে কোলে নিয়ে বসে আছেন অপেক্ষায়, আর আনিস এক নাগারে পায়চারি করে যাচ্ছেন ড্রয়িং রুমে। তিন্নি বেগম তাকে উদ্দেশ্য করে বললেন, এত অস্থির হচ্ছ কেন? বসো চুপচাপ। ভদ্রলোক উঁচু গলায় জবাব দিলেন, তো অস্থির হব না? তোমার ছেলে গেছে তো গেছে, বের হওয়ার নামই নেই। মেয়েটাকে বকাঝকা করলে ওর খবর আছে, এজন্য চেয়েছিলাম আগে বুঝিয়ে এরপর রাইসার সাথে কথা বলতে পাঠাবো, কিন্তু ছেলে শুনলে তো। থামো, এমনিতেই দুশ্চিন্তায় আছি, আর নতুন করে দুশ্চিন্তা দিও না। আল্লাহর কাছে চাই সব কিছু যেন ঠিকঠাক থাকে। তাদের কথার মাঝে শোয়েব বের হলো ঘর থেকে। পিছু পিছু রাইসাও বেরিয়ে এলো। শোয়েব ড্রয়িং রুমে এসে মা বাবার উদ্দেশ্যে বলল, আমরা একটু হসপিটালে যাব টেস্ট করার জন্য। তিনি ও আনিস মুখ চাওয়াচাই করলেন। তিনি বললেন, যা তাহলে, অবশ্য এটাই ভালো, একদম শিওর হওয়া যাবে। শোয়েব বিপরীত উত্তর দিল না। রাইসাকে বলে, যাও বোরকা পরে আসো, আমরা বের হব। রাইসা মাথা নেড়ে রুমে যেতে আনিস ছেলেকে বললেন, দেখ শোয়েব, রাইসার ওপর রাগারাগি করবি না কিন্তু। বাচ্চা কাচ্চা আল্লাহর দান, এটা নিয়ে কোনো ঝামেলা করবি না, মেয়েটা কষ্ট পাবে। আমি জানি বাবা, শিখিয়ে পড়িয়ে দেওয়া লাগবে না। মা বাবার বাইরে যাওয়ার কথা শুনে সুস্মি যাওয়ার জন্য জেদ ধরল। তিন্নি বেগম বুঝিয়ে সুঝিয়ে রেখে দিলেন ওকে। সব রাইসা একাই বের হলো। কাছাকাছি একটা হসপিটালে গেল দুজনে। জানানো হলো টেস্ট করার 1 ঘন্টা পর রিপোর্ট দিবে অগত্যা। বসে থাকতে হলো দুজনকে। এতক্ষণে একটার পর একটা কাণ্ড ঘটতে থাকায় পকেট থেকে ফোন বের করার সুযোগ পায়নি শোয়েব। এখন ফোনটা বের করতে দেখলো অনেকগুলো মিসড কল। সব নির্জন, আর সাদমানের ভার্সিটির একটা মিটিং ছিল, সেখানে ফোন সাইলেন্ট করে রেখেছিল শোয়েব, যার ফলে এতগুলো ফোন আসার পরও সে টের পায়নি। দেখা মাত্র কল ব্যাক করতে যাবে, তার আগে পুনরায় কল এলো সাদমানের। রিসিভ করতে শোয়েব কিছু বলার আগে সাদমান উৎফুল্ল স্বরে বলল, ভাই কই তুই? সেই কখন থেকে কল করে যাচ্ছি, কল ধরার নাম নেই। বউ নিয়ে হানিমুনে চলে গেছিস নাকি? শোয়েব প্রত্যুত্তরে বলল, আরে না, মিটিংয়ে বসে ফোন সাইলেন্ট করে রেখেছিলাম, তাই তোর কল টেরি পাইনি। এখন কি হয়েছে সেটা বল, এতগুলো কল করে রেখেছিস। আরে ভাই, একটা নিউজ জানানোর ছিল তোকে। এখন এভাবে ফোনে জানাবো না, বাসায় এসে বলবো। তুই বাসায় গিয়েছিস? না, আমরা এখন একটু বাইরে আছি, বাসায় যেতে যেতে 8:30টার মতো বাজবে। আচ্ছা, তাহলে আমরা 8:30টার পরেই যাবো। আপাতত শ্বশুর বাড়িতে এসেছি, এখান থেকে বেরিয়ে তোর বাসায় যাবো। আচ্ছা। কল কেটে দিল শোয়েব। রাইসা জিজ্ঞেস করলো, কি হয়েছে? একটা ছেলে একটা মেয়ে। উফ, ফাজলামি না, সত্যি সত্যি বলুন। সাদমান আসবে বাসায়, এজন্য জিজ্ঞেস করছিল আমি কখন বাসায় যাব। ও। সব ফোন ঘাটতে ঘাটতে বলল, হ্যাঁ, আর নির্জনও কল করেছিল। রাইসা বলল, আপনি কল ব্যাক করুন, দেখুন কি বলে। সব কপাল কুঁচকে ফোনের দিকে তাকিয়ে বলল, কি আর বলবে, অভিনন্দন জানাবে। আমি জানি মাইশা তো আগেই খবর পেয়েছে, নির্জন এতক্ষণে পেয়ে গেছে নিশ্চয়ই। আমি রিপোর্ট পাওয়ার পর শিওর হয়ে ওকে কল দেব, জরুরি কথা আছে। রাইসা কৌতূহলী হয়ে বলল, জরুরি কথা? কি এমন কথা বলবেন? সেটা তো তোমাকে বলা যাবে না, আর তুমিও বেশি টেনশন নিও না কেমন, বলে রাইসার হাতখানা মুখের সামনে এনে চুমু খেলো উল্টো পিঠে। 1 ঘন্টা পর রিপোর্ট এলো, পজিটিভ এসেছে। বাচ্চার ব্যাপার একদম শিওর হয়ে হসপিটাল থেকে বের হলো শোয়েব। এরপর কল করলো নির্জনের নাম্বারে। নির্জন রিসিভ করলো 10 সেকেন্ডের মধ্যে। বললো, কংগ্রাচুলেশন ভাই, বলেছিলাম ফোনে জানালেই হবে, নাকি বাসায় মিষ্টি নিয়ে গিয়ে অভিনন্দন জানিয়ে আসবো? শোয়েব স্মিত হেসে রাইসাকে বলল, তুমি গাড়ি থেকে বসো, আমি আসছি। রাইসা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে চলে গেল। এরপর শোয়েব নির্জনকে বলল, আমার বাসায় মিষ্টি নিয়ে তোমার আসা যাওয়া তো চলবেই, আপাতত তুমি তাদের বাড়িতে মিষ্টি পাঠানোর ব্যবস্থা করো, যারা বন্ধা ট্যাগ লাগিয়ে আমার বউকে অপয়া, অলক্ষী সহ 1000 কটু কথা বলেছে। এমন জুতো মারার সুযোগ হাতছাড়া করব কেন? নির্জন হাসলো বিপরীতে, বলল, আপাতত মিষ্টির বৃষ্টি আমাদের বাসায় হোক, এরপর কাল না হয় শুরু করবো মিশন। এমনিতেও শুক্রবার আসছে, ছুটির দিন, ভালো সুযোগ হবে। ওকে, তাহলে মাইশাকে নিয়ে এসে পড়ো।
শোয়েব রাইসা বাসায় ঢুকেছে একদিক দিয়ে 2 মিনিটের মধ্যে সাদমান বর্ষাও হাজির। রাইসা কেবল বোরকাটা খুলে বেরিয়েছে রুম থেকে, সঙ্গে সঙ্গে বর্ষার সাথে দেখা। সাদমান ভিন্ন ভিন্ন রকমের মিষ্টি নিয়ে এসেছে। তিন্নি, আনিস, শোয়েব কিছু বুঝতে পারছেন না সাদমানের খুশির কারণ সম্পর্কে অজ্ঞত সকলেই। শোয়েবের বাচ্চার খবর তো সাদমানের কান পর্যন্ত যাওয়ার কথা না, তাহলে আগে আগে মিষ্টি নিয়ে হাজির কেন? সাদমান বর্ষা কিছু পরেই নির্জন মাইশা এসে হাজির হয়েছে মিষ্টি নিয়ে। এখানে এসে সাদমান বর্ষাকে দেখে অবাক হয়েছে তারাও। সকলের সাথে কুশল বিনিময় শেষে ব্যস্ত হলো 2 বন্ধুর কাণ্ড দেখতে। সাদমান সোজা এসে দাঁড়ালো শোয়েবের সামনে, পূর্বের থেকেও দ্বিগুণ উৎফুল্লতার সাথে বলল, তোকে একটা নিউজ জানানোর আছে রে ভাই। শোয়েব সমান উৎসাহের সাথে বলল, আমারও তোকে কিছু জানানোর আছে, কিন্তু আমারটা বলা বেশি ইম্পর্টেন্ট। শুনলে তুই খুশি হয়ে যাবি, আগে আমারটা শোন। শোয়েব সূচক শব্দ করে বলল, না, আমারটা বলা বেশি ইম্পর্টেন্ট, আগে আমারটা শোন। সাদমান একটু বিরক্ত হয়ে বলল, আমি বলছি আমারটা বলা দরকার, আগে শুনবি তো নাকি? আচ্ছা তাহলে আগে তুই বল। না থাক, তুই যেহেতু আগে বলতে চেয়েছিস তুই আগে বল, আমি শুনি। না সাদমান, আমার মনে হচ্ছে তুই বেশি এক্সাইটেড বলার জন্য, বলে ফেল। ইটস ওকে শোয়েব, এক্সাইটেড একটু হওয়া স্বাভাবিক, তুই আগেই বল। সব স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা তাহলে আমি বলি। অমনি সাদমান বলল, না ওয়েট, আমি বলি। একে অপরের কাণ্ডে ওরা নিজেরাই যথেষ্ট বিরক্ত হলো। অন্যদিকে ড্রয়িং রুমের চারপাশ ঘিরে বসে থাকা মানুষগুলো বিরক্ত না হয়ে আগ্রহের সহিত দেখছে কে আগে বলে এবং কি বলে। ওদের প্রতিক্রিয়া লক্ষ্য করে দুজনে একসাথে সমস্যারে বলে ফেলল, ভাই তুই চাচা হতে যাচ্ছিস আর আমি বাবা হতে যাচ্ছি।